হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু TWS একাডেমি। জেনারেল অ্যাওয়ারনেস এবং জিকের সেট 20 দেখতে দেখতে আমরা চলে আসলাম। এর আগে আমি কিন্তু তোমাদের 19টি ক্লাস করিয়েছি। সেই ক্লাসগুলি যদি এই সিরিজে না দেখে থাকো অবশ্যই কিন্তু তোমরা দেখে নেবে এবং সমস্ত ক্লাস দেখতে প্রতিদিন আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর আমাদের TWS একাডেমি অ্যাপ ডাউনলোড করতে ভুলবে না, সেখানে কিন্তু তোমরা তোমাদের পছন্দের ব্যাচে ভর্তি হতে পারবে। ওকে, এবং আমাদের TWS একাডেমি যে টেলিগ্রাম গ্রুপ আছে, দ্য ওয়ে অফ সলিউশন ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ, সেখানেও কিন্তু তোমরা যুক্ত হয়ে যাবে। সমস্ত ভিডিও লিঙ্ক কিন্তু সেখানে প্রথম প্রদান করা হয়। ওকে, তো প্রথম প্রশ্ন দেখো, আজকের সেশনের প্রথম প্রশ্ন হচ্ছে মুমতাজ মহলের আসল নাম কি ছিল? তো মুমতাজ মহল তোমরা জানো তিনি কে ছিল? মুঘল সম্রাট শাহজাহানের স্ত্রী ছিল মুমতাজ মহল। তো এই মুমতাজ মহলের প্রকৃত নাম কি ছিল? আরজুমন্দ বানু বেগম, সুলতানা বেগম, মেহরুন্নিসা, আর বলা হচ্ছে রোশন আর। এর মধ্যে কোনটি সঠিক হবে? তো সঠিক উত্তর হবে আরজুমন্দ বানু বেগম হচ্ছে মুমতাজ মহলের প্রকৃত নাম ছিল। নেক্সট হচ্ছে অ্যামাইলেজের উৎপত্তি স্থল হলো কোথায়? অ্যামাইলেজ, তো এটার উৎপত্তি স্থল কোথায়? অ্যামাইলেজ আসলে কি? এটা হচ্ছে একটা কি উৎসেচক। উৎসেচক, অ্যামাইলেজ উৎসেচক, এটা হচ্ছে তোমার কোথায় থাকে? বিভিন্ন স্থান থেকে কিন্তু বিভিন্ন বিশেষ করে আমাদের মুখে, পাকস্থলী, অগ্নাশয়, তো বিভিন্ন আন্তরিক বিভিন্ন স্থান থেকে কিন্তু যে উৎসেচকগুলো বার হয় সেগুলো কিন্তু আমাদের খাদ্য পরিপাক করতে সাহায্য করে থাকে। যেমন মুখে থাকে তোমার হচ্ছে টায়ালিন, মল্টেজ, তারপরে হচ্ছে লাইপেজ প্রভৃতি উৎসেচক থাকে মুখে। তারপরে যদি বলা হয় তোমার পাকস্থলীতে যে সমস্ত উৎসেচক মধ্য থাকে, তার মধ্যে অগ্নাশয়ে যে সমস্ত উৎসেচক থাকে তার মধ্যে অন্যতম কিন্তু এই হচ্ছে অ্যামাইলেজ উৎসেচক। এটা কিন্তু হচ্ছে থাকে কোথায়? অগ্নাশয়ে। ওকে, তো সঠিক উত্তর হবে এটা অগ্নাশয়ে। নেক্সট দেখো, আচ্ছা, লাইপেজ বলেছিলাম একটু আগে যে লাইপেজ মুখে থাকে না, লাইপেজ থাকে পাকস্থলীতেই। ওকে, অগ্নাশয়ে। নেক্সট দেখো, কোন ধরনের প্রতিবিম্বকে পর্দায় ধরা যায় না কিন্তু ছবি তোলা যায়? পর্দায় ধরা যায় না কিন্তু ছবি তোলা যায় কোন ধরনের প্রতিবিম্বর? সদ্বিম্ব, অসদ্বিম্ব, সমান বিম্ব, আর বলা হচ্ছে অসমান বিম্ব। এর মধ্যে সঠিক উত্তর হবে কোনটি? সেটা হচ্ছে অসৎ বিম্বকে কিন্তু প্রতিবিম্বকে পর্দায় ধরা যায় না কিন্তু ছবি তোলা যায়। নেক্সট, নাবার্ড। নাবার্ড করা, আচ্ছা, নাবার্ড কার বা কোন কমিটির করা সুপারিশে তৈরি হয়েছিল? নাবার্ড বা ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, যেটাকে আমরা সংক্ষেপে নাবার্ড বলে থাকি, তাই তো? নাবার্ড গঠন হয় কবে বা তৈরি হয়? তৈরি হয় কবে বলো তো নাবার্ড? নাবার্ড তৈরি হয়েছিল কবে? ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। সন ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে নাবার্ড এটা কিন্তু তৈরি হয়েছিল। কত সালে, সালটা যদি বলা হয় সেটা হচ্ছে কবে বলো তো? 1982 সালে এটা তৈরি হয় এবং এর সদর দপ্তরটা একটু জেনে রাখো। সদর দপ্তর যেটা হচ্ছে তোমার মুম্বাইতে। কোথায় এর সদর দপ্তর? মুম্বাই। তো নাবার্ড কার সুপারিশে গড়ে উঠেছিল বা কোন কমিটির সুপারিশে? সেটা হচ্ছে তোমার শিবরামন কমিটির কিন্তু সুপারিশে তৈরি হয়েছিল। ওকে, পরেরটা দেখো, লোকগান ভাওয়াইয়া নিচের কোন রাজ্যের অন্তর্গত? তো লোকগান একটা ভাওয়াইয়া একটা লোকগান, এটি নিচের কোন রাজ্যে অন্তর্গত? ছত্তিশগড়, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ আর ঝাড়খণ্ড। তো আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন কিন্তু লোকগান আছে, যেমন হচ্ছে তোমার গম্ভীরা, তারপরে হচ্ছে যে ভাটিয়ালি, সারি গান, তো প্রভৃতি কোথাকার? আমাদের পশ্চিমবঙ্গের কিছু উল্লেখযোগ্য লোকগান, বাউল, তাই তো? তো তেমনই ভাওয়াইয়া কোন রাজ্যের অন্তর্গত? এটা হচ্ছে তোমার পশ্চিমবঙ্গের কিন্তু একটা লোকগান। নেক্সট হচ্ছে দেখো, মইজুদ্দিন মোহাম্মদ বিন শাম এর জনপ্রিয় নাম ছিল? কার জনপ্রিয় নাম ছিল মইজুদ্দিন মোহাম্মদ বিন শাম? অ্যান্সার করো সকলে। অ্যান্সার করো। সঠিক উত্তর হবে কে বলো তো?
সেটা হচ্ছে মোহাম্মদ ঘুরি। তার কিন্তু মোহাম্মদ ঘুরি 1173 সালে গজনির সুলতান হন। তার প্রকৃত নাম ছিল মইজুদ্দিন মোহাম্মদ বিন সাম। এবং এই মোহাম্মদ ঘুরির পরবর্তী সময়ে ভারত আক্রমণ করে বারবার, এবং ভারত আক্রমণ করতে করতে একটা সময় এই মোহাম্মদ ঘুরিরই কিন্তু দাস ছিল কুতুবুদ্দিন আইবক, তিনি কিন্তু 1206 খ্রিস্টাব্দে দাস বংশের প্রতিষ্ঠা করেছিল দিল্লিতে। নেক্সট হচ্ছে একটি বারখান পরস্পর যুক্ত হয়ে যে বালিয়াড়ি সৃষ্টি হয় তাকে কি বলে? তো বারখানটা কি আসলে? এবং এটা পরস্পর একটা জিনিস দেখে বুঝতে পারছি, বারখান হচ্ছে কি একটা ভূমিরূপ, তাই তো, পরস্পর বালিয়াড়ি যুক্ত কিন্তু ভূমিরূপ বালিয়াড়ি, পরস্পর কয়েকটি বারখান বালিয়াড়ি যুক্ত হয়ে যেটা সৃষ্টি করে তাকে কি বলা হয়? তো বারখান হচ্ছে এটা তোমার বায়ুর সঞ্চয় কার্যে কি করছে? সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট একটা ভূমিরূপ। এই তোমার হচ্ছে বারখান, এটা হচ্ছে কি প্রকৃতির হয়ে থাকে? বারখান শব্দের অর্থ হচ্ছে বালির পাহাড়। বালির পাহাড় কিরূপ পাহাড়? এটা হচ্ছে তোমার তির্যক পাহাড় বা অর্ধ চন্দ্রাকৃতি বা তির্যক পাহাড়। বারখান হচ্ছে তির্যক প্রকৃতির হয়ে থাকে, ঠিক আছে। তো কয়েকটি এরকম তোমার বালির এরকম তির্যক স্তূপ পরস্পর থেকে পরস্পর যুক্ত হয়ে তৈরি করে থাকে কি, সেটা হচ্ছে সিপ গঠন করে থাকে, ঠিক আছে। তো সিপ যেটা কিন্তু আরো তির্যক প্রকৃতির হয়, এবং এটা হচ্ছে তোমার এই বারখানেরই একটা কিন্তু রূপ। নেক্সট হচ্ছে দ্য ভয়েস অফ ইন্ডিয়া শীর্ষক পত্রিকাটি সম্পাদনা করতেন নিম্নের কে? দ্য ভয়েস অফ ইন্ডিয়া এই পত্রিকাটির সম্পাদক কে ছিলেন? সকলে একবার অ্যান্সার করো, আমি একটু। তো দেখো সঠিক উত্তর কি হবে এখানে? দ্য ভয়েস অফ ইন্ডিয়া শীর্ষক পত্রিকাটি সম্পাদনা করতেন, সেটা হচ্ছে দাদাভাই নওরোজি, তিনি সম্পাদনা করতেন। এই পত্রিকাটি প্রথম প্রকাশ হয় 1883 খ্রিস্টাব্দে প্রথম প্রকাশ হয়। কোথায়? বোম্বেতে। ওকে, নেক্সট হচ্ছে দেখো, কখন প্রথম আইসিএস পরীক্ষা লন্ডনে অনুষ্ঠিত হয়? তো আইসিএস ইন্ডিয়ান তোমার হচ্ছে যে সিভিল সার্ভিস, এটা লন্ডনে প্রথম অনুষ্ঠিত হয়েছিল কবে? তো অ্যান্সার করো সকলে। আইসিএস, আচ্ছা, প্রথম ভারতীয় আইসিএস কে ছিল? প্রথম ভারতীয় আইসিএস ছিল 1863 সালে, তিনি আইসিএস হন সত্যেন্দ্রনাথ ঠাকুর। তিনি হচ্ছেন কে? প্রথম ভারতীয় কিন্তু আইসিএস। এবং এই আইসিএস লন্ডনে প্রথম অনুষ্ঠিত হয়েছিল কবে? সেটা হচ্ছে 1855 সালে কিন্তু প্রথম অনুষ্ঠিত হয়। নেক্সট দেখো, ক্লোরোফর্ম উৎপাদিত হয় কিভাবে? ক্লোরোফর্ম, তোমরা নিশ্চয়ই নামটা শুনেছো, ক্লোরোফর্ম, এটা উৎপাদিত হয়ে থাকে কিভাবে? ক্লোরোফর্ম উৎপাদিত হয় কিভাবে? অ্যান্সার হবে কি? ক্লোরোফর্ম সেটা মিথেনের ক্লোরিনেশন দ্বারা কিন্তু এটা উৎপাদিত হয়ে থাকে, ঠিক আছে। নেক্সট হচ্ছে লেজার প্রিন্টারে নিচের কোন ধরনের লেজার ব্যবহার করা হয়? লেজার প্রিন্টারে কোন ধরনের লেজার ব্যবহার করা হয়? ডাই লেজার, গ্যাস লেজার, সেমি কন্ডাক্টর লেজার আর এক্সাইমার লেজার। অ্যান্সার করো সকলে, কোন ধরনের লেজার ব্যবহার করা হয় লেজার তোমার হচ্ছে ক্ষেত্রে? অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে এখানে লেজার প্রিন্টারে নিচের কোন ধরনের লেজার ব্যবহার করা হয়? সেটা হচ্ছে সেমি কন্ডাক্টর লেজার। ওকে, নেক্সট,
গুজরাটের শাসক জাফর খান যখন নিজেকে স্বাধীন ঘোষণা করেছিলেন, কি কারণে তিনি তাকে কোন ঘটনার পরে স্বাধীন বলে ঘোষণা করেছিলেন? তো গুজরাটে একটা কিন্তু শাসক ছিলেন জাফর খান, তোমার হচ্ছে মধ্যযুগে, যিনি তার রাজ্যকে, গুজরাট রাজ্যকে 1407 খ্রিস্টাব্দে স্বাধীনতা ঘোষণা করেন। তো কি কারণে করেছিলেন? আলাউদ্দিন খলজির মৃত্যুর পর, মোহাম্মদ বিন তুগলকের মৃত্যুর কিছু সময় পর, ফিরোজ শাহ তুগলকের শাসনকালে, আর বলা হচ্ছে তৈমুরের ভারত আক্রমণের পর। তো অ্যান্সারটা কি হবে এখানে? তৈমুরের ভারত আক্রমণের পর কিন্তু তৈমুর লং তিনি ভারত আক্রমণ করেছিলেন। কবে বলতো? তেরোশো 1398 খ্রিস্টাব্দে তৈমুর লং ভারত আক্রমণ করেন, যখন দিল্লিতে শাসক ছিলেন তুগলক বংশের নাসির উদ্দিন মাহমুদ শাহ। তিনি কিন্তু দিল্লির শাসক ছিলেন, ঠিক আছে? তো তার সময়ে এই তৈমুর লং ভারত আক্রমণ করেছিলেন, এবং এর আক্রমণের পরে জাফর খান কি করেন? নিজেকে স্বাধীন বলে ঘোষণা করেন। ওকে, নিজের রাজ্যকে স্বাধীন বলে ঘোষণা করেন। নেক্সট হচ্ছে প্রথম লোকপাল বিল সংসদে পেশ করা হয় মে 1968, মে 18, 1980, জুলাই 1982 এবং 85 জুনের 19। তো অ্যান্সার কি হবে দেখো। প্রথম লোকপাল বিল, লোকপাল লোকায়ুক্ত বিল তোমরা জানো, যেটাকে তোমার হচ্ছে 2013 সালে এটাকে কিন্তু প্রণীত করা হয়েছিল প্রথম, মানে হচ্ছে সরকারিভাবে, ঠিক আছে? তো লোকপাল বিল, এবং প্রথম লোকপাল যিনি ছিলেন পিনাকি চন্দ্র ঘোষ, তাই তো? তো এটা আমরা জানি। তো লোকপাল এটা হচ্ছে তোমার কি, দুর্নীতি দুর্নীতি প্রতিরোধে কিন্তু এটাকে, দুর্নীতি প্রতিরোধনের জন্য কিন্তু এটা তৈরি করা হয়েছিল। লোকপাল এটা প্রথম এই বিলটি উত্থাপন হয়েছিল কবে? সেটা হচ্ছে মে 1968-এ কিন্তু প্রথম সংসদে এটা উত্থাপিত হয়েছিল, এবং পরবর্তী সময়ে তোমরা জানো 2011 সালে আন্না হাজারের নেতৃত্বে লোকপাল আন্দোলন শুরু হয়, যার পরে কিন্তু এটা 2013 সালে সংসদে লোকপাল লোকায়ুক্ত আইনটাকে কিন্তু পাশ করা হয়েছিল। ওকে, তো সঠিক উত্তর হবে এখানে 1968-তে পেশ হয়, কিন্তু পাশ হয় 2013-তে। ওকে, নেক্সট, হরপ্পা সভ্যতার অন্যতম কেন্দ্র কালিবঙ্গান কোন নদীর তীরে অবস্থিত? তো কালিবঙ্গান কোন নদীর তীরে অবস্থিত? সিন্ধু, শতদ্রু, রাভি আর ঘাঘরা। তো দেখো, ভারতের বিভিন্ন রাজ্যে বিভিন্ন, যেমন হচ্ছে তোমার এই সিন্ধু সভ্যতার বিভিন্ন অঞ্চলগুলি অবস্থিত, বিভিন্ন প্রত্নক্ষেত্রগুলি অবস্থিত, তেমনি এই সমস্ত প্রত্নক্ষেত্রগুলি প্রধানত গড়ে উঠতো কোথায়? নদীর তীরে। যেমন হচ্ছে তোমার যদি বলা হয় চানহুদারো, এটা সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছে। তারপরে হচ্ছে তোমার রূপার, যে পাঞ্জাবের যে রূপার কেন্দ্র, সেটা তোমার গড়ে উঠেছে শতদ্রু নদীর তীরে, ঠিক আছে? তারপরে আরো বলা যেতে পারে, যেমন কালীবঙ্গান, এটা গড়ে উঠেছে কোথায়? কালীবঙ্গান গড়ে উঠেছে ঘরঘরার তীরে, ঠিক আছে? তারপরে যেমন আসে তোমার লোথাল, ভোগাবর নদীর তীরে গড়ে উঠেছে। তো ইত্যাদি কিন্তু একটু তোমরা নোট করে রাখবে, বিভিন্ন কেন্দ্র কোন নদীর তীরে গড়ে উঠেছে। ও আর আমি এখানে একটা লিখে দিচ্ছি, ঘরঘরা নদীর তীরে এই যে কালীবঙ্গান সাইটটা এটা গড়ে ওঠে। কালীবঙ্গান সাইটটা একটু বলে রাখি, এটা আবিষ্কার করেন যিনি, তার নামটা খুবই গুরুত্বপূর্ণ। এই কালীবঙ্গান সাইটটি 1960-এ কিন্তু আবিষ্কার হয়, এবং যিনি আবিষ্কার করেছিলেন তার নাম হচ্ছে বি.কে. থপার। ওকে, এই বি.কে. থপার তিনি আবিষ্কার করেন। এবার এই বিষয় হচ্ছে, এই কালীবঙ্গান এটা কোথায় অবস্থিত? এটা অবস্থিত রাজস্থানে। কালীবঙ্গান অবস্থিত রাজস্থানে। আচ্ছা, যেমন তোমার হরপ্পা শব্দের অর্থ হচ্ছে তোমার পশুপতির খাদ্য, তারপরে হচ্ছে তোমার যেটা মহেঞ্জোদারো শব্দ, তার অর্থ হচ্ছে তোমার মৃতের স্তূপ, তেমনি কালীবঙ্গান শব্দের অর্থ হচ্ছে কি? শব্দের অর্থ হচ্ছে কি? কালো বালা, কালো বালা। ওকে, তো এই কালীবঙ্গান সাইটটি সম্বন্ধে আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এখানে এখানে প্রথম লাঙলের নিদর্শন পাওয়া গেছে। ওকে,
নেক্সট, তাহলে এখানে তোমরা আশা করি বুঝতে পেরেছো কোনো কিছু এখান থেকে কালীবঙ্গন সম্পর্কে আশা করি বাদ যায়নি তোমাদের। নেক্সট প্রশ্নে তাহলে আমি মুভ করি, সেটা হচ্ছে তুলসীদাস কার আমলে রামচরিত মানস রচনা করেছিলেন? তো তুলসীদাস যদি না জানো তাহলে তুলসীদাস ছিলেন তোমার হচ্ছে ভারতের মধ্যযুগের কিন্তু একজন কবি। তো এই তুলসীদাস তিনি রচনা করেছিলেন কি? রামচরিত মানস রচনা করেছিলেন, বিখ্যাত গ্রন্থ রামচরিত মানস। তো এটা কার শাসনকালে তিনি রচনা করেছিলেন? সেটা হবে আকবরের শাসনকালে কিন্তু রচনা করেন। নেক্সট, নিম্নলিখিত তাপবিদ্যুৎ কেন্দ্রগুলির মধ্যে কোনটি উৎপাদনের নিরিখে পশ্চিমবঙ্গের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র? তো পশ্চিমবঙ্গের বৃহত্তম আমরা পড়েছিলাম, ভারতের বৃহত্তম কোনটি? বিন্ধ্যাচল ভারতের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র, আর প্রথম তাপবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে হুসেন সাগর, এগুলো আমরা পড়েছিলাম। তো ভারতের যদি পশ্চিমবঙ্গের কথা বলা হয়, পশ্চিমবঙ্গ রাজ্যর ভারতে যেমন প্রধান বিদ্যুতের যে উৎপাদন, অধিকাংশ বিদ্যুৎ যেখান থেকে উৎপাদিত হয় সেটা হচ্ছে তাপবিদ্যুৎ সেক্টর থেকে, ঠিক আছে? তো তেমনি পশ্চিমবঙ্গের বিদ্যুৎটা বেশিরভাগই কিন্তু তাপবিদ্যুৎ কেন্দ্র থেকেই উৎপাদিত হয়। তো এর মধ্যে বৃহত্তম যে তাপবিদ্যুৎ কেন্দ্র সেটা হচ্ছে তোমার এই মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র। কোথায় অবস্থিত মেজিয়া? এটা বাঁকুড়াতে অবস্থিত, বাঁকুড়াতে অবস্থিত। আচ্ছা, আর কয়েকটি দেখে নিই, এগুলো কিন্তু সবকটি বিখ্যাত তাপবিদ্যুৎ কেন্দ্র, পশ্চিমবঙ্গের প্রধান প্রধান তাপবিদ্যুৎ কেন্দ্র। যেমন ব্যান্ডেল তাপবিদ্যুৎ কেন্দ্র, এটা কোথায় অবস্থিত? হুগলিতে অবস্থিত, তাই তো? তার সঙ্গে কোলাঘাট, কোলাঘাট কোথায়? পূর্ব মেদিনীপুর। আরেকটা হচ্ছে সাঁওতালদি, এটা হচ্ছে কোথায়? এটা তোমার আমাদের পুরুলিয়া জেলাতে। ওকে, ওকে। নেক্সট প্রশ্নে আমি আসি, সেটা হচ্ছে আইএনসি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মাদ্রাজ অধিবেশন 1887, 1887 সালে মাদ্রাজের অধিবেশন হয়েছিল, এতে সভাপতিত্ব কে করেছিলেন? তো জাতীয় কংগ্রেসের মাদ্রাজ অধিবেশন 1887 অর্থাৎ হচ্ছে 1885-এ প্রথম, তারপর হচ্ছে 86-এ দ্বিতীয়, এবং এটা হচ্ছে তৃতীয়, এটা কি থার্ড অধিবেশন। তো এই তৃতীয় অধিবেশনে, জাতীয় কংগ্রেসের তৃতীয় অধিবেশনে কে সভাপতিত্ব করেছিলেন? সেটা হচ্ছে বদরুদ্দিন তৈয়বজি, তিনি কিন্তু সভাপতিত্ব করেছিলেন। এবং বদরুদ্দিন তৈয়বজি ছিলেন, মনে রাখবে, তিনি এই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি। সভাপতি তার আগে, দাদাভাই নৌরোজি 1886-এ একবার কিন্তু সভাপতিত্ব করেছেন, তারপরে আবার 1906-এ কলকাতা অধিবেশনে সভাপতিত্ব করেছেন। 1886-এ কলকাতাতে তিনি সভাপতিত্ব করেন। কলকাতা, যেটা হচ্ছে কলকাতার কিন্তু প্রথম সভা ছিল উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় 1885-তে। বোম্বেতে প্রথম যে অধিবেশন সেটাতে কিন্তু সভাপতিত্ব করেন। ওকে, তো এইগুলি হচ্ছে কিন্তু তোমার জাতীয় কংগ্রেসের বিভিন্ন অধিবেশন। নেক্সট হচ্ছে দেখো, মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় স্টিম বডি তৈরি হয়? স্টিম বডি তৈরি হয়ে থাকে মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায়? অ্যান্সার করো সকলে। দেখো অ্যান্সার কি হবে, দেখো মাইটোসিস কোষ বিভাজন কোথায় হয়ে থাকে? উন্নত কোষ দেহে কিন্তু হয়ে থাকে মাইটোসিস কোষ বিভাজন, যার প্রধান চারটি পর্যায় আছে: প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, সবচেয়ে শেষ দশা। তো বিভিন্ন পর্যায়ে কিন্তু বিভিন্ন স্টেপ বাই স্টেপ কিন্তু এই কোষ বিভাজন হয়, এবং পরবর্তীতে দুটি কিন্তু অপত্য কোষ, ক্রোমোজোম যুক্ত দুটি অপত্য কোষের সৃষ্টি হয়ে থাকে। তো এই মাইটোসিস কোষ বিভাজন কোন দশায় স্টিম বডি তৈরি হয়? স্টিম বডি বিষয়টা কি আমাদের একটু জেনে রাখতে হবে। দেখো স্টিম বডি হচ্ছে কি, এটা হচ্ছে কোষ মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ দশায় কি হয়? অ্যানাফেজ দশায় কোষের যে বেম গঠন হয়, তাই তো? কোষের দুটি বেম মানে বিপরীত বেম গঠন হয়, সরি, কোষের বেম গঠন হয় এবং বিপরীত মেরুর দিকে কিন্তু আস্তে আস্তে দুটো নিউক্লিয়াস সরে যেতে থাকে, ঠিক আছে? তো বেম যে গঠন হয়, বেমের বেমের মাঝে অবস্থিত তন্তুগুলিকে, মাঝে অবস্থিত তন্তুগুলিকে বলা হয়
এই স্টেম বডি। কি বলা হচ্ছে? যে বেম গঠন হয়, বেমের মাঝে অবস্থিত তন্তুগুলিকে বলা হয় স্টেম বডি। তো এটা কোথায় থাকে, এটা কোন দশায়? তাহলে এটা হচ্ছে অ্যানাফেজ দশায়। ওকে, নেক্সট হচ্ছে কন্নড় ভাষা। কন্নড় ড্যাশ গোষ্ঠীর ভাষা হচ্ছে, কন্নড় ভাষা কোন গোষ্ঠীর? অস্টিক, আর্য, ইন্দো, চীন, তিব্বতীয়, দ্রাবিড়। তো কন্নড় ভাষা ড্যাশ ভাষা গোষ্ঠীর, কোন ভাষা গোষ্ঠীর? অ্যান্সার হবে কি কন্নড় কোথাকার ভাষা? সাউথ ইন্ডিয়ান ভাষা। বিশেষ করে এটা হচ্ছে আমাদের যে কর্ণাটক রাজ্য, কর্ণাটক রাজ্যের কিন্তু প্রধান ভাষা, ঠিক আছে? তো এই কন্নড় ভাষাটা কোন গোষ্ঠী? সেটা হচ্ছে দ্রাবিড় গোষ্ঠীর। দ্রাবিড় গোষ্ঠীটা একটু জেনে রাখো, দ্রাবিড় গোষ্ঠী হচ্ছে ভারতের কিন্তু অন্যতম প্রাচীন পুরনো কিন্তু একটা ভাষা গোষ্ঠী, যার মধ্যে প্রধান 4টি ভাষা আছে। কয়টি? প্রধান 4টি ভাষা, যেগুলি হচ্ছে তামিল, তামিল, তেলেগু, তেলেগু, আর একটি হচ্ছে তোমার মালায়ালাম, আর একটি হচ্ছে কন্নড়। যেটা কন্নড় হচ্ছে কর্ণাটকের কিন্তু প্রধান ভাষা, মালায়ালাম হচ্ছে লাক্ষাদ্বীপ এবং কেরলের, তেলেগু হচ্ছে তোমার তেলেঙ্গানা বা অন্ধ্রপ্রদেশের, আর হচ্ছে তামিল যেটা হচ্ছে তোমার তামিলনাড়ু কিন্তু প্রধান ভাষা। তো এই ভাষাগুলো হচ্ছে সবচেয়ে কিন্তু প্রধান প্রধান ভাষা দ্রাবিড় গোষ্ঠীর। তো দ্রাবিড় গোষ্ঠীর এই ভাষাগুলির কয়েকটি বৈশিষ্ট্য আছে, যেমন এই যে তোমার 4টি ভাষা, এর মধ্যে যে বৃহত্তম ভাষা সেটা হচ্ছে এই তেলেগু ভাষা। এটা হচ্ছে বৃহত্তম ভাষা গোষ্ঠী। সবচেয়ে বেশি মানুষ তোমার হচ্ছে যে ভাষাটি বলে থাকে সেটি কোনটি হবে বলতো? সেটা হচ্ছে এই তেলেগু ভাষা। তামিল ভাষা সবচেয়ে তোমার প্রাচীনতম, এই দ্রাবিড় গোষ্ঠীর ভাষাগুলির মধ্যে প্রাচীনতম ভাষা হচ্ছে তামিল ভাষা। মালায়ালাম যেটা হচ্ছে তোমার নবীনতম, নবীনতম ভাষা। ওকে, এই হচ্ছে কিন্তু কয়েকটি বৈশিষ্ট্য এই সমস্ত ভাষা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট প্রশ্নে আসি, বায়ুতে কত শতাংশ অক্সিজেন আছে? তো বায়ুমণ্ডলে গ্যাসীয় উপাদান, যে সমস্ত গ্যাসীয় উপাদানগুলি আছে তার মধ্যে নাইট্রোজেন, অক্সিজেন, অর্গান, কার্বন ডাই অক্সাইড, নিয়ন, হিলিয়াম, জলীয় বাষ্প, তো সবকিছু কিন্তু থাকে। তো তার মধ্যে তোমার হচ্ছে অক্সিজেনের পরিমাণ কত শতাংশ? তো দেখো, বায়ুতে আমরা যদি বায়ুমণ্ডলকে একটা 100% হিসাবে ধরি, বায়ুমণ্ডলে অলমোস্ট তোমার হচ্ছে 78% হচ্ছে কি, 78% হচ্ছে নাইট্রোজেন। তারপরে বায়ুমণ্ডলের দ্বিতীয় সর্বোচ্চ যে বিষয়টি, যে জিনিসটি আছে, যে পদার্থটি, যে গ্যাসীয় উপাদানটি আছে সেটা হচ্ছে O2। কত শতাংশ O2 আছে? সেটা হচ্ছে 20.95 সামথিং এরকম হবে, কিন্তু আমরা এখানে ধরবো অলমোস্ট 21% কিন্তু অক্সিজেন বায়ুমণ্ডলে আছে। তারপরে সবচেয়ে বেশি আছে অর্গান, তারপরে আছে তোমার কার্বন ডাই অক্সাইড, 0.033 কিন্তু পার্সেন্ট হচ্ছে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ। নেক্সট একটা হোমওয়ার্ক তোমাদের আজকে দেওয়া থাকবে, যেটা হচ্ছে নিম্নলিখিত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি সার্কের সদস্য দেশ নয়? সার্ক আমাদের প্রতিবেশী যে সমস্ত দেশগুলি আছে সে সমস্ত দেশগুলি নিয়ে গঠিত একটি সংস্থা। তো এই সংস্থাটিকে যে সমস্ত সদস্য দেশ আছে তার মধ্যে ভারতের প্রতিবেশী বা এই প্রতিবেশী দেশগুলোর মধ্যে কোনটি নেই, সকলে এটা কমেন্টে জানিয়ে যাবে। নেক্সট দেখো, 320 ধারা অনুচ্ছেদে ভারতীয় সংবিধান ড্যাশের সাথে সম্পর্কিত। 320 ধারা এটা কিসের সঙ্গে সম্পর্কিত? বলো। পাবলিক সার্ভিস কমিশনের কার্যাবলী, পঞ্চায়েত রাজ প্রতিষ্ঠানের কার্যাবলী, প্রশাসনিক ট্রাইব্যুনাল, আর বলা হচ্ছে সংসদের ক্ষমতা পরিবর্তন বা প্রত্যাহার করা। তো এই যে 320 ধারা, এটা প্রথমে আমরা দেখব কিসের মধ্যে আসে। এটা হচ্ছে রাষ্ট্রকৃতক কমিশনের যে ধারণা দেওয়া আছে আমাদের ভারতীয় সংবিধানে, 315 থেকে 323 ধারা হচ্ছে রাষ্ট্র কৃতক কমিশন। এইগুলির মধ্যে আছে তোমার ইউপিএসসি, এসপিএসসি। তো এই সমস্ত কিন্তু পাবলিক সার্ভিস কমিশন গঠনের কথা কিন্তু এখানে বলা আছে। তো এখানে পাবলিক সার্ভিস কমিশনের আবার এই সমস্ত ধারাগুলির মধ্যে কিন্তু আরো বিভিন্ন কিন্তু ভাগ আছে। যেমন 315 ধারায় বলা হচ্ছে
কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে কমিশন, পাবলিক সার্ভিস কমিশন গঠন করার জন্য। তারপরে 316 ধারায় কিন্তু তাদের নিয়োগ এবং শর্তাবলীর কথা বলা হয়েছে। কিন্তু তাদের কার্যাবলী সম্পর্কে বলা হয়েছে যেটা, সেটা হচ্ছে 320 ধারায় কিন্তু বলা হয়েছে। তো সঠিক উত্তর হবে অপশন এ, পাবলিক সার্ভিস কমিশনের কার্যাবলীর কথা বলা হয়েছে সেখানে। অবশ্যই কিন্তু একটু মনে রাখবে। ওকে, নেক্সট হচ্ছে পৌরসভা নির্বাচনের দায়িত্বে থাকে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, রাজ্য নির্বাচন কমিশন আর কেন্দ্রীয় নির্বাচন কমিশন। তো পৌরসভার যে নির্বাচন প্রক্রিয়াটি হয়ে থাকে সেটিতে কারা থাকে? তো নির্বাচন কমিশন, তোমরা জানো 200 কত ধারা সংবিধানের, সরি 200 বলছি, নির্বাচন কমিশন কত ধারা, সেটা হচ্ছে 324 ধারায় নির্বাচন কমিশন গঠনের কথা বলা হচ্ছে। 324 ধারা, যেখানে রাজ্য নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশন, তাই তো? এই যে তোমার হচ্ছে নির্বাচন কমিশনের বিষয়টা, এটার মধ্যে তোমার কেন্দ্রীয় যে নির্বাচন কমিশন তারা কিন্তু যে আমাদের পার্লামেন্টে যে সমস্ত নির্বাচনগুলি হয়ে থাকে, তারপরে যে আমাদের রাজ্যসভা, সরি বিধানসভা এবং যে আমাদের লোকসভার নির্বাচন প্রভৃতির কিন্তু দায়িত্বে থাকে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশনারকে সকলে একবার কমেন্টে জানিয়ে দাও। তো এই পৌরসভার দায়িত্বে থাকে কারা, সেটা হচ্ছে রাজ্য নির্বাচন কমিশন। রাজ্য নির্বাচন কমিশনের মুখ্য কে বর্তমান, বলো এটাও। দেখো এই রাজ্য নির্বাচন কমিশন, এটা তোমার আগে কিন্তু এই দায়িত্বগুলি পালন করার ক্ষমতা ভোগ করতো না, কিন্তু 1992 কি হয়, 73তম এবং 74তম সংবিধান সংশোধনীতে পঞ্চায়েত রাজ এবং যে পৌর স্বায়ত্তশাসন ব্যবস্থা সেটা কিন্তু চালু করা হয়, এবং তারপরে কিন্তু তাদেরকে এই দায়িত্ব দেওয়া হয়। তো পঞ্চায়েত এবং পৌরসভার নির্বাচনের দায়িত্বে থাকে রাজ্য নির্বাচন কমিশনার, ঠিক আছে। আর আমাদের কেন্দ্রীয় নির্বাচন কমিশনার কে বর্তমান, রাজীব সিনহা, এবং আর দুইজন ইলেকশন কমিশনার অনুপ চন্দ্র পান্ডে এবং অরুণ গোয়েল। আর আমাদের রাজ্য নির্বাচন কমিশনার মুখ্য যিনি, তিনি হচ্ছেন রাজীব সিনহা। ওকে, নেক্সট, নিম্নলিখিত কোনটি প্রত্যক্ষ নির্বাচনের পরিবর্তন করেছে ভাইসরয়ের আইন পরিষদের জন্য? তো প্রত্যক্ষ নির্বাচনের পরিবর্তন করেছে ভাইসরয়ের আইন পরিষদের জন্য। অ্যান্সার করো এটা। সঠিক উত্তর হবে কি, এটা হচ্ছে অপশন বি, সরকার ভারত সরকার আইন 1919, অর্থাৎ এটাকে আমরা মন্টেগু চেমসফোর্ড আইন বা ভারত শাসন আইন 1919 নামেও কিন্তু চিনি। তো এই মন্টেগু চেমসফোর্ড আইনে কিন্তু প্রত্যক্ষ নির্বাচনের প্রবর্তন করেছেন ভাইসরয়ের আইন পরিষদের জন্য। ওকে, নেক্সট, প্রথম অলিম্পিক খেলা কবে শুরু হয়? অলিম্পিক খেলা বিশ্বের সবচেয়ে কিন্তু বড় ক্রীড়া টুর্নামেন্ট। তো এই অলিম্পিক খেলার প্রথম সূচনা হয় কবে? বলো। সঠিক উত্তর হবে কবে, দেখো এটার সূচনা হয় 776 খ্রিস্টপূর্বে। কোথায় হয়? গ্রিসে, কিন্তু প্রাচীন গ্রিসে এর সূচনা হয়েছিল। পরবর্তীতে যে আমাদের অলিম্পিক খেলা, এটা কিন্তু মাঝে বন্ধ হয়ে গেছিল। তারপরে পরবর্তীতে একজন ব্যক্তি যার নাম ব্যারেন পিয়ের দা কুবার্তিন, তিনি হচ্ছেন তোমার ফ্রান্সের একজন কিন্তু ক্রীড়াবিদ ছিলেন। তিনি 1896 কি করেন, আধুনিক অলিম্পিক এর সূচনা করেন। সূচনা করেন। কোথায় খেলা হয় প্রথম আধুনিক অলিম্পিক? প্রথম আধুনিক অলিম্পিক যেটা হয়েছিল এথেন্সে। এথেন্সে, গ্রিসের এথেন্সে কিন্তু আয়োজন করা হয়, এবং 14টি দেশ এখানে অংশগ্রহণ করেছিল প্রথম অলিম্পিকে। এর পরবর্তী থেকে কিন্তু বর্তমানে এখনো পর্যন্ত 2020 সাল টোকিও অলিম্পিক হলো, তারপরে 2024 প্যারিস অলিম্পিক আয়োজিত হবে। তো এরকম ভাবে কিন্তু চলতে থাকবে। তো বর্তমান এই আধুনিক অলিম্পিকের জনক ওই কারণে বলা হয়ে থাকে, ব্যারেন পিয়ের দে কুবার্তিনকে কিন্তু বলা হয় আধুনিক অলিম্পিকের জনক। ওকে, নেক্সট, সুবনসারি হলো উপনদী ড্যাশের, কিসের উপনদী সুবনসারি? ব্রহ্মপুত্র, গোদাবরী, গঙ্গা ও ঝরঝরা নদী। সঠিক উত্তর হবে এটা কোন নদীর বলতো? ব্রহ্মপুত্র নদীর কিন্তু উপনদী। ব্রহ্মপুত্র নদীর কয়েকটি উল্লেখযোগ্য উপনদী হচ্ছে, আমি এখানে লিখে দিচ্ছি, তিস্তা, তিস্তা, বেলসিরি, ধানসিরি, তো প্রভৃতি হচ্ছে কিন্তু
কয়েকটি উল্লেখযোগ্য উপনদী এই ব্রহ্মপুত্র নদের। নেক্সট, নানাঘাট শিলালিপিতে কোন সাতবাহন রাজার কীর্তি বর্ণিত আছে? এটা কয়েকদিন আগে WBCS এর পরীক্ষায় এসেছিল, যে নানাঘাট শিলালিপি থেকে আমরা কোন রাজার সম্পর্কে জানতে পারি? গৌতমীপুত্র সাতকর্ণী, প্রথম সাতকর্ণী, সিমুক, যজ্ঞশ্রী সাতকর্ণী। তো কার সম্পর্কে জানতে পারি আমরা? এটা থেকে আমরা জানতে পারি, নানাঘাট থেকে জানতে পারি প্রথম সাতকর্ণী সম্পর্কে। কে লিখেছিল নানাঘাট শিলালিপি? লেখেন কে? লেখককে নয়নিকা, নয়নিকার লেখা কিন্তু এই নানাঘাট শিলালিপি। আর গৌতমী পুত্র সাতকর্ণী সম্পর্কে আমরা জানতে পারি কোথা থেকে? নাসিক প্রশস্তি থেকে, যেটা লেখেন গৌতমী বলশ্রী। ওকে, নেক্সট দেখো, ভারতীয় সংবিধানের 51 অনুচ্ছেদে নিম্নের কোনটি বর্ণিত আছে? 51 অনুচ্ছেদে কোনটি বর্ণিত? দেখো, ভারতীয় সংবিধানের 51 বা পার্ট পার্ট 4 এর ধারায় কিন্তু বর্ণিত আছে কি? সেটা হচ্ছে মৌলিক কর্তব্যগুলি, কিন্তু মৌলিক কর্তব্যগুলি বর্ণিত আছে। মৌলিক কর্তব্যগুলি 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কিন্তু এই অংশে যুক্ত করা হয়। ঠিক আছে, যার মধ্যে প্রথমে 10টি যুক্ত করা হয় এবং পরবর্তী সময়ে 2002 সালে 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে আরো একটিকে যুক্ত করা হয়েছিল। বর্তমানে 11টি মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানে আছে। এটা তোমাদের একটু বলে রাখলাম। নেক্সট প্রশ্ন, কার্বলিক অ্যাসিডের অপর নাম কি? কার্বলিক অ্যাসিডের অপর নাম কি? ফেনল, বেঞ্জিন, জাইলিন, রেসারপিন। তো কার্বলিক অ্যাসিড যেটা সংকেত কি? C6H6O, বা এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি C6H5OH। তো এই কার্বলিক অ্যাসিড এর অপর একটি নাম হচ্ছে কি? ফেনল হচ্ছে এর অপর নাম। নেক্সট, চুয়ার বিদ্রোহ তোমার কোন জেলায় হয়েছিল? চুয়ার বিদ্রোহ কোন জেলায় হয়? চুয়ার বিদ্রোহ কোন জেলায় হয়েছিল? দেখো, চুয়ার বিদ্রোহ নেতা ছিল বিখ্যাত নেতা যারা ছিল তোমার দুর্জন সিং, তারপরে হচ্ছে তোমার জগন্নাথ সিং। বিশেষ করে দুর্জন সিং কিন্তু তাদের নেতৃত্বে চুয়ার বিদ্রোহ সংগঠিত হয়েছিল। কোথায় হয়েছিল? জঙ্গলমহল এলাকায় কিন্তু সংগঠিত হয়। বিশেষ করে মেদিনীপুর জেলায় কিন্তু এটা সংগঠিত হয়েছিল। সঠিক উত্তর হবে অপশন সি, মেদিনীপুর। আচ্ছা, এই চুয়ার বিদ্রোহ প্রথম যখন সংগঠিত হয়, এটা তোমার 1768 সালে প্রথম কিন্তু সংগঠিত হয় এবং এটা বিভিন্ন ফেজে কিন্তু চলতে থাকে। প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব, এরকম ভাবে 1799 সাল পর্যন্ত কিন্তু এই চুয়ার বিদ্রোহ এর স্থায়িত্ব ছিল। নেক্সট, লাস্ট প্রশ্ন, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা চালু হয়েছিল কত সালে? প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা কিসের সঙ্গে যুক্ত? এটা বলে ফেলো। এটা যুক্ত কিসের সঙ্গে? ইলেকট্রিসিটি বা তোমার হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট, তার সঙ্গে সোলার প্যানেল বা এলপিজি, কিসের সঙ্গে যুক্ত এটা? প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা এটা যুক্ত হচ্ছে তোমার এলপিজি সিলিন্ডার বিনামূল্যে বিতরণের সঙ্গে কিন্তু যুক্ত। তো এটা ভারত সরকার চালু করেছিল কবে? সেটা হচ্ছে 2016 সালে চালু করে। এই ছিল আজকের কিছু প্রশ্ন উত্তর তোমাদের সঙ্গে আলোচনা করলাম। আশা করি তোমাদের ভালো লাগলো ক্লাসটি খুবই। আর এরকম ক্লাস প্রতিদিন পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর আমাদের সঙ্গে যুক্ত হতে আমাদের TWS একাডেমি অ্যাপটি অবশ্যই ডাউনলোড করো। সেখানে আমাদের সঙ্গে তো কিন্তু তোমরা কথা বলতে পারবে, সেখানে কিন্তু ক্লাস করার সুযোগ পাবে সকলে। তো সকলে একবার ডাউনলোড করে দেখবে সকলে। আর ভালো থাকবে সকলে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। টাটা।